সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র না দিলে বিএনপি এমন সমালোচনা করতে পারত না। জবাবে বিএনপি মহাসচিব বলেছেন, তারা গণতন্ত্র দেয়ারকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় গণতন্ত্রের মালিক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন আহসানুল ইসলাম টিটু এমপি, সংসদ সদস্য টাঙ্গাইল ৬, এবং আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য রাখতে পারছেন প্রশ্ন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নেব প্রধান শিরোনামগুলো। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর দেয়া আর্থিক প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। COP26 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংকট মোকাবিলায় 4 দফা প্রস্তাব। ঢাকায় স্কুল পর্যায়ে করোনা টিকা দেয়া শুরু, প্রতিদিন পাবে 40,000। অগ্রাধিকার পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা, ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ। মুন্সিগঞ্জে সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, দুমড়ে মুচড়ে গেল 60টি গাড়ি, নিহত 1। কেরানীগঞ্জে বাল্ক হেডের ধাক্কায় নৌকার 3 যাত্রীর মৃত্যু। ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু, নৌবাহিনীর জাহাজে গেলেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেওয়া হয়েছে গাড়িসহ নানা সরঞ্জাম। এবং দ্রুত এগুচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ, বালুর বস্তা ও ব্লক ফেলতে চলছে ড্রেজিং, 2 পাশে বসে গেছে 10,000-এর বেশি প্যারাপ্যাট ওয়াল। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। গণতন্ত্র নিয়ে রাজনৈতিক দলগুলো সরব, তো সেই বিষয় নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো। আমি হাবিবুর রহমান হাবিব ভাই আপনাকে আসতে চাই। আমরা জানি যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে গণতন্ত্রহীন বলে দাবি করছে। হাবিব ভাই, আমি আপনার একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবার ক্ষমতা হারালে 42 বছরেও আওয়ামী লীগের নাম নেয়ার লোক থাকবে না। তার মানে কি আপনাদের যে প্রতিপক্ষ তারা আসলে নির্মূল হয়ে যাবে? এইটা আসলে কতটা গণতান্ত্রিক মনোভাব? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। জাতীয় দলের সংগ্রামী চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা হসপিটালে আমি সুস্থতা কামনা করছি। আসলে এইসব কথা তো বলে, এটা বিএনপিও বলে, আওয়ামী লীগও বলে। তো আওয়ামী লীগ একটি দল, সেই দলের নাম নেওয়া লোক থাকবে না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগ তো বহু চেষ্টা করছে, আজকে 13 বছর এবং 2 বছর ওয়ান-ইলেভেনের সরকার, এই বিএনপিকে নাম নিচ্ছে না। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলেরই ভিত্তি আছে, তো প্রতিটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়। সেই দলের ক্ষমতায় না থাকতে পারে, ক্ষমতা আসার ক্ষেত্রে হয়তো বিএনপি হয়তো বলতে 42 বছরে আসবে না, কথার কথা বলতে পারে। আওয়ামী লীগও বলতেছে যে বিএনপি আর ক্ষমতায় কোনোদিনও আসবে না। আসলে কি তাই? ক্ষমতায় আসা না আসা একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে যে কেউ থাকবে না নাম। আমি তো বললামই, তো উত্তর তো দিলামই। এই আওয়ামী লীগের আসলে কথার কথা না, এটা না। বিএনপি আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না কেন? আওয়ামী লীগের নাম নেওয়ার লোক আওয়ামী লীগকে মুছে যাবে, হারিয়ে যাবে? যাবে না। বিএনপিকে হারিয়ে গেছে? না, যায়নি, যাবে না। এখন বাংলাদেশে গণতান্ত্রিক বর্তমান যে অবস্থা, এই অবস্থা তো আপনার স্বীকার করতেই হবে যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলি হচ্ছে। এইটা যেমন আপনি প্রথমে বললেন যে ওবায়দুল কাদের বলেছে বিএনপি কি আওয়ামী লীগ যদি গণতন্ত্র প্র্যাকটিস করতে না দিত তাহলে কি বিএনপি আজকে গণতন্ত্রর কথা বলতে পারতো বা এগুলো কথা বলতে পারে? এগুলো তো কথা বলার না, এটা কোনো কথা না। এখন বাংলাদেশে যে টকশোতে আমি কথা বলতেছি, এর মানে কি এই যে টকশোতে কথা বলার মধ্যে দিয়ে গণতন্ত্রের পরিপূর্ণতা চলে আসলো? এটা তো টকশো চালু হয়েছে 2003 সালে, যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন জিল্লুর রহমান চ্যানেল আইতে প্রথম শুরু করেছিল। তার অতিথি ছিলেন মওদুদ আহমেদ, তৎকালীন আইনমন্ত্রী, এবং আরেকজন অতিথি ছিলেন রুকনউদ্দিন মাহমুদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এটা দিয়ে শুরু হয়েছে টকশো।
তারপর 111-এর সেই সরকার, অস্বাভাবিক সরকার, সে নির্মম অত্যাচারী সরকার, বহু দেশের মানুষকে, ব্যবসায়ী থেকে শুরু করে মানুষকে ধরে নিয়ে যেয়ে যাদেরকে বিনা কারণে জেল দিয়েছিল, জরিমানা করেছিল, তাদের আমলে তো টকশো ছিলাম। তাদের আমলে তো আমি 2007 সালে তারা ক্ষমতায় আসলাম। সেই 2007 সালের 10ই নভেম্বর আমি যে ভাষায় টেলিভিশনে কথা বলছিলাম RTVতে, সেটা আমি মনে করি ওই মুহূর্তে বলাটা খুব কষ্ট ছিল। তারপরে তো আমি জেনে শুনিতে বলেছিলাম। টকশো করার মধ্য দিয়েই আপনার গণতন্ত্রের পরিপূর্ণতা আছে এটা তো না। আজকে আপনি বাংলাদেশের পরিস্থিতিকে তাকিয়ে দেখেন, স্বাধীনতার 50 বছর পরে একটা দেশে, পৃথিবীর এমন কোনো দেশ আছে কিনা আমার অন্তত জানা নেই, যে সেই দেশে কোনো বিরোধী দলের রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে না। প্রাথমিক পর্যায়ে যে নির্বাচন, ইউনিয়ন ওয়ার্ড এবং আপনার চেয়ারম্যান নির্বাচন, দলীয়ভাবে বিএনপি কেন, অন্য কোনো দলও যাচ্ছে না। জাতীয় পার্টি দু একটা জায়গায় যাচ্ছে, রাহাত খান মেনন, হাসান গিনু ভাইয়ের দল দু একটা জায়গায় যেখানে তারা সেখানে যাচ্ছে, তারপরে কিন্তু তারা কোনো ফলপ্রসূ রেজাল্ট তারা পাচ্ছে না। এই প্রতীকের কারণে, যেহেতু জাতীয় প্রতীক নৌকা, এই নৌকা প্রতীক নিয়ে যখনই আওয়ামী লীগের একজন প্রার্থী নৌকা প্রতীক পেয়ে যায়, তখন প্রশাসনের দায়িত্ব হয়ে যায় তাকে জেতানো। এখানে আওয়ামী লীগের অনেক পোড়খা আওয়ামী লীগের আছে যারা হয়তো নমিনেশন পায় না, না পাওয়ার কারণে তারা যখন সেখানে বিদ্রোহী প্রার্থী হয়, তখন প্রশাসন দেখে যে এরাও তো আওয়ামী লীগ, এটা নৌকা, ওটা আওয়ামী লীগ, এবং তাদের সাথে অনেক নেতৃবৃন্দ থাকে, যে কারণে সেই সময় দুইটা জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। লড়াই হয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগেরা প্রচণ্ড মার খাচ্ছে নৌকার কাছে। এবং এ পর্যন্ত আমি যতগুলো দেখছি যে মিটিংয়ের আক্রমণ, মিছিলে আক্রমণ, নেতাকর্মীদের আক্রমণ, সব দেখছি যে আওয়ামী লীগের লোকের উপরে হয়, নৌকার মিছিলের উপরে হয় না। এবং নৌকার আওয়ামী লীগ যখন সুষ্ঠু নির্বাচন হয়, সেখানে নৌকা হেরে যাচ্ছে, আওয়ামী লীগ সেখানে জিতে যাচ্ছে। এখানে যদি ধরেন নৌকার প্রার্থী থাকলো, আওয়ামী লীগের প্রার্থী থাকলো না, বিএনপি যদি কেউ স্বতন্ত্রভাবে কেউ দাঁড়িয়ে যায়, সেখানে বিএনপি কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। হয়তো দু একটা জায়গায় যেখানে আওয়ামী লীগের প্রার্থী আছে, নৌকার প্রার্থী শক্তিশালী, আওয়ামী লীগের প্রার্থী শক্তিশালী, সেখানে দু একটা বিএনপি বিদ্রোহী প্রার্থী যদি কোথাও থেকে থাকে, তারা হয়তো সেখানে একটু দাঁড়াতে পারছে। তারপরেও সেখানে আওয়ামী লীগে মাঠে আছে, নৌকা মাঠে আছে, বিরোধী দল মাঠে থাকতে পারতেছে না। এই হলো বাস্তবতা। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটা, কাদের ভাই যে কথাটা বলেছেন, এগুলি হলো গায়ের জোরে কথা বলা, অহমিকা কারোর দেখানো ঠিক না। যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তারা সবাই ভুলে যায়, মনে করে চিরদিনই রাষ্ট্রীয় ক্ষমতা আমরা থাকবো। এটা বিএনপির মধ্যে, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিএনপির মুখ দিয়ে অনেক কথা বলেছে। আওয়ামী লীগ 42 বছরের ক্ষমতা আসতে পারবে না বলেছে, তো আওয়ামী লীগ তো ক্ষমতায় আসছে। এখন আমার বিএনপি, আওয়ামী লীগ যেমন বলে যে বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা কোনো মাজা সোজাকে দাঁড়ানোর মতো কোনো অবস্থা না, এরা হাঁটতে পারে না, এরা ল্যাংড়া, এরা খোড়া, এরা বোবা, এরা চোখে দেখে না, হ্যাঁ, এই যে বলতেছে। আসলে কি তাই? আসলে একটা সুষ্ঠু নির্বাচন তাহলে আওয়ামী লীগের দিতে সমস্যাটাকে। আর দলীয় প্রতীকে, আমি মনে করি দলীয় প্রতীকে এই স্থানীয় সরকার নির্বাচন করা কোনো মতেই ঠিক না। এই মুহূর্তে অন্তত দলীয় প্রতীকের নির্বাচনটা আওয়ামী লীগের নিজেদের প্রয়োজনেই, আওয়ামী লীগের নিজেদের প্রয়োজনেই দলীয় প্রতীক এখন বন্ধ করে দেওয়া উচিত। এখন আগের মতো নির্বাচন ফিরে আসা দরকার। এই কারণে অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে তারা নৌকায় ভোট দিয়ে আসছে, তারা কিন্তু ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে যখন নমিনেশন পাচ্ছে না, তখন তাদের অনেক কর্মী সমর্থক নৌকার বাইরে তারা কিন্তু ভোট দিচ্ছে। ধানের শেষ তো নাই, বিএনপি প্রার্থীকেও দিবে না, কিন্তু নৌকার বাইরে তারা ভোট দেওয়া শিখতেছে। কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগের জন্য ব্যাড সাইন। এই জন্য আমি মনে করি দলীয় প্রতীকের বাইরে এখন নির্বাচন আওয়ামী লীগ চিন্তা করে সামনে যে নির্বাচনগুলি আছে সেই নির্বাচন ঘোষণা দেওয়া উচিত। তাহলে অন্তত সব দলই অন্তত স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম টিটু এমপি, আপনার কাছে যেটি জানতে চাই, আসলে যেখানে আমাদের সংবিধানে আমাদের রাষ্ট্রেরই মূলনীতির একটি হচ্ছে গণতন্ত্র, সেখানে আওয়ামী লীগ গণতন্ত্র দেয়া বা না দেয়ার কে? সেখানে তো আওয়ামী লীগ তো আসলে গণতন্ত্রের মালিক তো কোনো রাজনৈতিক দল না। সেইটা আসলে মানে অ্যাটিটিউডটাই বলে দেয় কিনা যে গণতন্ত্রের প্রশ্নে আপনাদের অবস্থান কি। আরেকটা আপনারা যেটি বলছেন যে যেহেতু কথা বলতে পারছে বিরোধীরা, সেই কারণে দেশে গণতন্ত্র আছে, সেটা নিয়ে হাবিব ভাই ডিফার করছেন এবং আরও অনেকেই হয়তো ডিফার করবেন। এই ক্ষেত্রে আপনাদের উত্তর কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে আজকের যে টপিক সেটা নিয়ে একটু কথা বলি। গণতন্ত্রের মালিক জনগণ, এবং জনগণের ভোটেই বাংলাদেশ আওয়ামী লীগ সেই 54 সাল থেকে এখন পর্যন্ত বারবার জনগণের সমর্থনে ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে। এবং এরপরেও আপনি যদি দেখেন 1975 সালের 15ই আগস্ট, 3রা নভেম্বর, 21শে আগস্টের মতো ঘটনার পরেও
2001 সালে নির্বাচনে বিএনপি জয়যুক্ত হয়ে যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তারপরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের উপরে আস্থা রেখে জনগণের ভোটেই গণতন্ত্রের চর্চা করে এবং একমাত্র গণতান্ত্রিক দল যারা ভোট ছাড়া অন্য কোনো পথে এ পর্যন্ত ক্ষমতায় আসে নাই। নিজেদেরকে একমাত্র গণতান্ত্রিক দল মনে করা, সেইটা আমি একমাত্র গণতান্ত্রিক দল বলিনি, আপনি হয়তো বুঝতে ভুল করছেন। আমি বলছি একমাত্র দল যারা শুধুমাত্র মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে ক্ষমতায় আসছে, অন্য কোনো রাস্তা দিয়ে না। ওনাদের বিএনপির মতো ইয়েতে কি বলার নাম ক্যান্টনমেন্টেও জন্ম হয় নাই, বা কোনো স্বৈর শাসকের মাধ্যমেও আসে নাই, বা ক্ষমতায় কেউ বসায় নাই। জনগণের ভোটেই বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় জনগণের উপরে নির্ভরশীল। আর আমাদের আজকে সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন সেটা হয়তো একটু মিসকোটের মতো করা হয়েছে। ওনার মানে হোয়াট আই পার্সোনালি বিলিভ যে প্রকৃতপক্ষে উনি বলতে চেয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ পরমত সহিষ্ণু একটি দল বলেই বিএনপি কিন্তু রাজনীতি করছে। আমরা যদি অগণতান্ত্রিক হতাম, আমরা যদি এই যে মতামতের স্বাধীনতা, আজকে উনি কিন্তু যা মন চায় বলতেছে এবং এটা বলেই যাচ্ছে। ওনারা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, টক শো সব জায়গায় কিন্তু বলতেছে। এর জন্য কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা কিন্তু জেল জুলুম করতেছে, এটা কিন্তু না। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মানে শুধুমাত্র বলার অধিকার কিংবা বলার স্বাধীনতা দিয়েই কি গণতন্ত্র আছে সেটাকে ডিফাইন করা যায় কিনা, আপনি কি মনে করেন? গণতন্ত্রের ডেফিনেশন তো হলো জনগণের মত প্রকাশের অধিকার, আমি যতটুকু বুঝি। সো জনগণ তার মত প্রকাশ করতেছে। কালকেও দেখলাম ওই যে ভিপি একজন আছে নুরু, সে দল তৈরি করতেছে, যে কোনো ব্যাপারে প্রোটেস্ট হচ্ছে। এর আগে বিভিন্ন ইস্যুতে রাজপথে আন্দোলন হয়েছে, সরকার অনেক আন্দোলনে জনগণের সমর্থন দেখে সেখানে সম্মত হয়েছে। সো জনগণের মত প্রকাশের স্বাধীনতা কি নাই এই টকশোগুলোতে? তাহলে কি হচ্ছে? রাস্তায় যখন প্রোটেস্ট করতেছে না। সো এটাই তো গণতন্ত্রের বহিঃপ্রকাশ, এর বাইরে কোনো কিছু আমি জানা নাই। তবে একটা জিনিস উনি বলি যে ওনারা যে রাজনীতির নামে যে হিপোক্রেসিটা করে, বলবো যে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনারা যেটা বলতেছেন এবং করতেছেন, এরকম মিথ্যাচার আর কিছু নাই। মিথ্যাচার কেন আমি একটু বলি। যেমন আমার 2টা উপজেলায় প্রায় 19টা ইউনিয়নে নির্বাচন হচ্ছে এবং প্রতিটা ইউনিয়নেই সরাসরি বিএনপি দলের পদ নিয়ে নির্বাচন করছে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন করছে। উনি এখন ফোন দিক, দেলদুয়ারে 11 নভেম্বর নির্বাচন, ওনার দলের সেক্রেটারি থেকে আরম্ভ করে পদের লোকেরা নির্বাচন করতেছে। গত বছর যারা ধানের শীষে নির্বাচিত হয়েছেন তারা নির্বাচন করতেছে, কাউকে তো বাধা দেওয়া হচ্ছে না। আমার নাগরপুরে জানি কি 11টা ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এ পর্যন্ত আগামীকাল শেষ। প্রায় 50 জনের উপরে মনোনয়নপত্র দিয়েছে। গড়পড়তায় 4 থেকে 5, 9 জন পর্যন্ত ভোটে অংশগ্রহণ করতেছে। তো গণতন্ত্র কোথায়? আর ওনাদের যে জিনিসটা, ওনারা তাহলে এই যে মার্কা না দিয়ে তাদের লোকজনদেরকে দিয়ে নির্বাচন করাচ্ছে, এইটাই কি ধরনের গণতন্ত্রের চর্চা? ওনাদের যে জিনিসটা ভয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কখনো বলে নাই ওনারা শেষ হয়ে যাবে। আমরা বলছি যে বিএনপি একটি নেতৃত্বহীন দল। তারা নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আবারও ভারপ্রাপ্ত, ওনাদের চেয়ারম্যান অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিমোটে ডিজিটাল বাংলাদেশের স্কাইপে উনি নিয়ন্ত্রণ করতেছে দলকে। এই জায়গাগুলিতে বলছি যে বাংলাদেশের মানুষ কিন্তু লড়াই সংগ্রাম করে নেতাকে সামনে দেখতে চায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে যতগুলি গণতান্ত্রিক নেতা আছে দেশে বিদেশে, সবাই কিন্তু তার দেশে থেকে, সেটা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আং সান সু কি বলি বা নেলসন ম্যান্ডেলা বলি, কেউ কিন্তু পালায়ে যেয়ে বিদেশ থেকে ফোন করে, এগুলো হলো স্বৈর শাসকদের নেচার, যে পালায়ে যায় যখন দেশে থাকতে পারে না, পালায়ে যেয়ে তারা আবার কনস্পিরেসি করে আসতে চায়। জনগণের উপরে আস্থা থাকলে তো জনগণের এখানে থাকতো। জেল জুলুম সহ্য করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অর্ধেক সময়ই জেলে কাটিয়েছে। সো যে জিনিসটা আমি আসতেছিলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই মিথ্যাচারগুলি ন্যাশনাল টিভিতে না করা উচিত।
যে আমরা অংশগ্রহণ করতেছি না বা কেউ নির্বাচন করতে পারতেছে না। শত শত মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি তো বললাম যে আমার 2 উপজেলায় 100-র উপরে প্রার্থী নির্বাচন করতেছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন করতেছে এবং যাকে খুশি তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবে এবং সেই সাথে হাজার হাজার লোক মেম্বার নির্বাচন করতেছে। আপনি জানেন যে এক একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড এবং সেই জন্য আবার 3 জন মহিলা, সো 12 জন, তাইলে 12 মানে তো হাজারের উপরে লোক নির্বাচন করতেছে। ওনারা জানে যে ওনারা যদি দল থেকে, আমরা যেমন কি করি, আমরা আমাদের বিদ্রোহী প্রার্থী থাকলে তাকে বহিষ্কার করি, তাকে দল থেকে শাস্তি দেই যে না তুমি দলের নিয়ম মানো নাই, তোমরা থাকবে। ওনারা কিন্তু এটাও করতেছে না, ওনারা খুব একটু টেকনিক্যালি, কারণ ওনারা যদি নির্বাচনে আসলেই ওনাদের দলের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেয়, মানে ওনারা এমনিই তো জনবিচ্ছিন্ন, একেবারেই জনগণ থেকে দূরে সরে যাবে। ওনাদের আসলে স্লোগান দেওয়ার লোকও পাওয়া যাবে না। এখন তো মার্কার লোক নাই, পরে স্লোগান দেওয়ার সত্যিই লোক পাওয়া যাবে না। ওনাদের এই 12-13 বছরে যে অবস্থাটা হয়েছে, উনি নিজে একটু মাঠে যেয়ে দেখুক, সেই আগের রমরমা জিনিসটা কিন্তু নাই। তাদের কারণটা হলো যে ওনাদের কোনো আদর্শিক কিন্তু চেতনা নাই। ওনারা গণতন্ত্র বলে মানে ইয়ে করতে পারে। ওনারা 79 সালের নির্বাচন, ওনাদের বিএনপির আমলের নির্বাচন কি, আগে নির্বাচন ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন টান্ডা। জিয়াউর রহমান এইভাবেই কিন্তু ক্ষমতায় আসছে। 1979 সালের যে নির্বাচন ছিল সেটা তো সামরিক শাসনের সময়, মানে সামরিক শাসন জারিকৃত অবস্থায় সেই কি নির্বাচনটা হয়েছে। ওটা নিয়ে তখন গণতন্ত্র কোথায় ছিল? ওনারা যে এই যে 96-তে যে নির্বাচন করলো, একতরফা নির্বাচন, 96 বলতেছি 2096 15ই ফেব্রুয়ারি নির্বাচন, ওখানে কি হলো, একতরফা নির্বাচন করলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? ওনারা যে আজিজ মার্কার নির্বাচন কমিশনার নিয়োগ করছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? সো ওনাদের এক্সাম্পল কিন্তু নাই। বাট বাংলাদেশ আওয়ামী লীগ এক্সাম্পল দিতে পারবে যে 2001-এ যখন নির্বাচনে আমরা জয়যুক্ত হইনি, পিসফুলি আমরা ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে গেছি। ওনাদের এই ধরনের নজির নাই। তো গণতন্ত্রের চর্চা, ওনাদের কথাগুলি না বলা যত কম বলবে তত ওনাদের জন্য ভালো। আপনাকে ধন্যবাদ কাশেম হুমায়ুন ভাই। আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে মূলত 2টা জিনিসে আপনার মতামত জানতে চাইব। একটা হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায় যেটি বলেছেন যে 42 বছর আওয়ামী লীগের নাম নেওয়ার কেউ থাকবে না। হাবিব ভাই বলছেন যে এটা কথার কথা, এটা মানে আসলে কথার কথা কিনা উনি যেটা দাবি করছেন সেইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মানে আওয়ামী লীগ মানে যেভাবে বলছে যে মানে যেহেতু কথা বলার সুযোগ রয়েছে সে কারণে আসলে গণতন্ত্র রয়েছে, সেইটাও আসলে মেনে নেওয়ার মতো কিনা। না, বিষয়টা হচ্ছে আপনি যে 2টা দলের বাংলাদেশের কনটেক্সটে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বিরোধী একটা দল থাকে সবসময়। এখন ধরেন আওয়ামী লীগ বিরোধী দল, যদি আওয়ামী লীগ বিরোধী আপনি একটা যদি ধরেন, আওয়ামী লীগ 1949 সালে জন্ম, তারা কিন্তু রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষ ছিল মুসলিম লীগ, তাই তো? বঙ্গবন্ধুর সময়টা মুসলিম লীগ, বাংলাদেশের লিবারেশন ওয়ার্ডটাও আপনার মুসলিম লীগের বিরুদ্ধে হয়েছে। এখন এই দেশে ধরেন ভোটের কনটেক্সটে যদি আমরা যাই, যে আওয়ামী লীগও ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি ছিল। তো এই প্রতিপক্ষের সাথে ফাইট করেই কিন্তু বঙ্গবন্ধু 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত করতে পেরেছিলেন, তার নির্দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এখন বিষয়টা কোন জায়গায় হচ্ছে, যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধীরা যারা ছিলেন, যে আপনি 71-এর মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে কিন্তু অনেকগুলো ব্যাপারে ডিসাইডেড হয়ে গেল যে আপনার রাষ্ট্রীয় আপনি যদি মূলনীতি ধরেন, সংবিধানে 72-এর সংবিধান, সেখানে স্টেট 4টা দফার কথা বলা হচ্ছিল, যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা ছিল 72-এর কনস্টিটিউশনের মূল মন্ত্র, যেটা আজকে ধরেন 49 বছর পরে বঙ্গবন্ধুর কিলিংয়ের পরে এগুলো কিন্তু আপনার রক্তের ভিতর দিয়ে কিন্তু এগুলো ডিসাইডেড, রক্তপাতের ভিতর দিয়ে। এখন যদি আপনি বলেন যে এটার কোনো ম্যান্ডেট ছিল কিনা, একটা যুদ্ধের ভিতর দিয়ে এটা অ্যাচিভমেন্ট হচ্ছে, এটার ম্যান্ডেট, এর চেয়ে বড় ম্যান্ডেট কি আছে? একটা যুদ্ধের ভিতর দিয়ে যদি আপনি বিজয়টা অর্জন করেন, তাহলে এটাই তো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, তো সেখানে কিন্তু ডিসাইডেড ছিল যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 4 মূলনীতি। সেখান থেকে কিন্তু 75-এর 15ই আগস্ট পরবর্তীতে আপনি দেখবেন যে এটা এই মূলনীতির দিকে আস্তে আস্তে সরে যাওয়া হচ্ছে। এখন কেন সরে যাওয়া হচ্ছে, দিস ইজ অ্যানাদার কোশ্চেন। এখন আবার আওয়ামী লীগ বিরোধী জোট দলগুলো বঙ্গবন্ধুর কিলিংয়ের পরে কিন্তু নতুনভাবে সংগঠিত হয়েছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসছে বিভিন্নভাবে, এবং সেটা
এখন ধরেন আজকে যদি আপনি আজকের কনটেক্সটে যদি আপনি কথা বলেন যে ৭৫-এর পর অনেক চড়াই উতরাই, কখনো সেনাবাহিনী ক্ষমতায়, জিয়াউর রহমান ক্ষমতায়, কখনো আপনার এই নাম বিএনপি, কখনো আবার বিএনপি ক্ষমতায়, কখনো আবার জাতীয় পার্টি ক্ষমতায়, সবগুলো কিন্তু এন্টি আওয়ামী লীগ ফোর্সই। এখন আবার ধরেন বেগম জিয়া আর জিয়াউর রহমান কিন্তু এক বিষয় না, আমি এটা মনে করি না। এখন জিয়াউর রহমান যেমন সেনাবাহিনীর একটা মানে ভিতর থেকে একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে ক্ষমতায় নিয়ে আসীন হচ্ছে বঙ্গবন্ধুর কিলিংয়ের পরে, বেগম জিয়া পক্ষান্তরে কিন্তু তার আবার একটা রাজনৈতিক অবস্থান ছিল। এরশাদ বিরোধী আন্দোলনটা মনে করেন যে বঙ্গবন্ধুর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে বেগম জিয়া রাজনীতিতে আসেন এবং বিএনপিকে সংগঠিত করেন। এখন বেগম জিয়া না আসলে রাজনীতিতে বিএনপি কীভাবে সংগঠিত হতে পারতো ওই সময়টায় আমি জানি না। তখন আমরা সাংবাদিকতা করি, রিপোর্টিং করি, দেখি ৮৪ সালে বেগম জিয়া রাজনীতিতে আসেন, হ্যাঁ, ৮২ সালে এরশাদের শাসন আমল শুরু, তারপরে আবার বিএনপি ভাঙ্গে একটা দল চলে গেল, আপনার কি একটা বড় বিএনপির একটা অংশই আবার চলে গেল এরশাদের সাথে। এখন বেগম জিয়া এই ভাঙ্গা দলকে কিন্তু সংগঠিত করেছিলেন, সংগঠিত করে উনি ৯১ সালে ক্ষমতায় আসলেন। এখন বিষয়টা কোন জায়গায় আপনি ধরেন যে যেটা আপনার ৭৪ আমি বলবো ৭১ মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যেই ডিসিশনগুলো হয়ে গেল রাষ্ট্রীয় মূল, সেটা কিন্তু কাটছাট করে করে একটা জায়গায় নিয়ে আসা হয়। এবং সেই ফোর্সটা কার? সেই ফোর্সটা কিন্তু এন্টি আওয়ামী লীগ ফোর্স। হ্যাঁ, আজকে হয়তো ধরেন এই ফোর্সের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, একটা পক্ষ আওয়ামী লীগ আর একটা আওয়ামী লীগ বিরোধী পক্ষ। আজকে এই বিরোধী পক্ষে নেতৃত্ব দিচ্ছে বিএনপি, এটা অস্বীকার করার উপায় নেই, এর বিএনপি নেতৃত্ব আছেন মূল জোটে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির। এখন প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে যে এখন যে মানে গণতান্ত্রিক শক্তি যদি বলেন তাহলে আছে আওয়ামী লীগ এবং বিএনপি, এইটা বর্তমান বাস্তবতার আলোকে। এখন ধরেন বাংলাদেশের যে পার্লামেন্টের নির্বাচনের যে এখনকার যে অবস্থা, এই অবস্থা এটা বলা চলে যে বিএনপির জোরালো অবস্থান না থাকার কারণে সেখানে কিন্তু পার্লামেন্টের একটা হ্যাঁ, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে যে আপনার চর্চা নিয়ে, নির্বাচনের প্রচেষ্টা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় নাই। আপনি যদি চ্যালেঞ্জ করেন কেউ, আমি বলবো নির্বাচনের হয়তো অনেক বিতর্ক হতে পারে, হ্যাঁ, সেখানে কিন্তু আপনি একটা দেখবেন যে প্রচেষ্টা নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ করা যায় না। এখন এই ধরনের ২০১৪ সালের ঘটনাটাই বলেন, বিএনপি পার্টিসিপেট না করার কারণে, জ্বালাও পোড়াও করার কারণে ২০১৪ সংসদ নির্বাচনে সেখানে কিন্তু ১৫১ মতো বোধ হয় না ৫২ জন আপনার, হ্যাঁ, ১৫ জন বিনা প্রতিনিধি নির্বাচিত হলেন। সেখানে কিন্তু আপনার নির্বাচনের প্রচেষ্টা কিন্তু কোনো সমস্যা হয় নাই। সমস্যা হচ্ছে কোন জায়গাটা? সমস্যা হচ্ছে বিএনপির মতো একটা পার্টি যারা পার্লামেন্টে না থাকলে, আওয়ামী লীগ বিরোধী একটা দল না থাকলে সেই পার্লামেন্টটা আমি বলবো শক্তিশালী পার্লামেন্ট হয় না, এবং সেই জায়গাটি সবচেয়ে দুর্বলতা। এখন আজকের বিএনপি যদি আপনি বলেন আর আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ তো সেই ৪৯ সালের একটা প্রতিষ্ঠিত দল, সেটা গণতান্ত্রিক লড়াই করে করে কিন্তু জনগণের ভোটের ভিতর দিয়ে তারা ক্ষমতা আসছে এবং মুক্তিযুদ্ধের মতো সংগঠিত। আবার পক্ষান্তরে আবার বেগম জিয়াউর রহমান কিন্তু এক বিষয় না, আমি মনে করি এক বিষয় না। আপনি সামরিক স্বৈরশাসনের ভিতরে এখন আপনি মানে গণতন্ত্রকে আপনি কোন অবস্থায় দেখেন? আমি গণতন্ত্র, আমি শক্তিশালী গণতন্ত্র আছে যে আপনি ধরেন গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যদি আপনি চালু রাখতে হয় তাহলে যেটা ইন্ডিয়া তো সরাসরি রাজনীতির সাথে আছেন। আমি যেটা মনে করি যে এই দুইটা দলকেই একটা অবস্থানে যেতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিংটা কি? যে আমরা এই তর্ক বিতর্ক, হ্যাঁ, পলিটিক্সে কিন্তু তর্ক বিতর্ক হবে, এক দল জিতবে আরেক দল হারবে, এর ভিতর দিয়ে অনেক তর্ক বিতর্ক হবে। তবে বাংলাদেশে যেভাবে বর্জনের রাজনীতি শুরু হয়েছে, এটা কিন্তু আপনার বিশ্বের কোথাও দেখবেন না এরকম বর্জন, যে একতরফা নির্বাচন, একতরফা বর্জন করে চলে যায়, একটা দল থাকে না মাঠে, হ্যাঁ, তারপর কথায় কথায় সরকার উৎখাত। নির্বাচন বর্জনটাকে আপনি অগণতান্ত্রিক আচরণ বলতে রাজনীতি? ডেফিনেটলি সে অগণতান্ত্রিক আচরণ। আপনি যদি গণতন্ত্রের প্রতি আপনার শ্রদ্ধাশীল হতে হয়, গণতন্ত্রের প্র্যাকটিস যদি থাকতে হয়, তাহলে ডেফিনেটলি আপনি নির্বাচনের কোনো বিকল্প তো নাই। নির্বাচনে মারপিট হবে, কারচুপি হবে, এই হবে, ঠেকাতে হবে, কোথাও না কোথাও একটা জায়গায় এসে তো আপনাকে এটা একটা সমঝোতার একটা বিষয় তো, হ্যাঁ, মারদাঙ্গা হবে, সমঝোতা হবে। আপনি ওয়েস্ট বেঙ্গলে দেখেন না, যে যা ভারতে দেখেন, ভারতে কত রকমের
আপনার মানে মারদাঙ্গা হচ্ছে, কিন্তু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কিন্তু আপলোড করে আছে। জি, কাশেম ভাই আপনাকে ধন্যবাদ। হাবিব ভাই, আমি এই জায়গাটাতেই আসতে চাই। আপনারা নির্বাচন বয়কট করেছেন, এখনো স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো বয়কট করছেন, সেই জায়গা থেকে আপনারা আবার গণতন্ত্রহীনতার কথা বলছেন। কাশেম হুমায়ুন ভাই বলছেন যে নির্বাচন বর্জন করাটাও একটা অগণতান্ত্রিক রাজনৈতিক আচরণ। কাশিম মোহন ভাই কথা বলাতে ওনাকে ধন্যবাদ জানিয়ে ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ কিন্তু 1988 সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপিও করেনি। আওয়ামী লীগ কিন্তু 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং আওয়ামী লীগ কিন্তু 1991 সালে নির্বাচিত হওয়ার পর পৃথিবীর ইতিহাসে যা কোনোদিন ঘটে নাই, 1 বছরের বেশি সময় আগে সমস্ত সংসদ সদস্য যারা 5 বছর নির্বাচিত করেছিলেন তাদেরকে মূলা দেখিয়ে পদত্যাগ করেছিল সংসদ থেকে। এবং পৃথিবীর ইতিহাসে যা কোনোদিন ঘটে নাই, 2007 সালের 21শে জানুয়ারি নির্বাচনের আগে 3রা জানুয়ারি তার জোট মহাজোট সবাই একসাথে তারা সেদিন নমিনেশন প্রত্যাহার করে নিয়েছিল। এর চেয়ে লজ্জার আর কিছু আছে? এর চেয়ে আর লজ্জার কিছু আছে? স্থানীয় সরকার নির্বাচন যেবার সাদেক হোসেন খোকা মেয়র হলেন, সেবারও আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন বয়কট করেনি, জাতীয় নির্বাচন বয়কট করে তা তো না, জঘন্যতম উদাহরণ সৃষ্টি করেছে। আর আমার হাসান টিটু যে কথাটা বললেন, এই কথাটা আমি তাকে সংশোধন করে বলবো যে তারেক রহমান পালায় যায়নি, এটা অন্যায় এই কথা বলা। তারেক রহমান চিকিৎসার জন্য গিয়েছিলেন, 111 সরকারের সময় উনি নির্যাতিত হয়েছিলেন, এখনও পর্যন্ত উনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারেননি। অর্থাৎ এই কথাটা বলা অন্যায়। কারণ তারেক রহমান এই বাংলাদেশে এমন একজন নেতা যার বাবা দেশের প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। এই পৃথিবীর আমি বলবো সবচেয়ে সৌভাগ্যবান সন্তান। তার কিন্তু ঢাকা শহরে একটা বাড়ি নেই, লন্ডনে ভাড়া বাসায় থাকে। আর আমাদের চাল চুলা তাদের ছিল না স্বাধীনতার পরও। আজকে তারা হাজার হাজার কোটি টাকার মানুষ, সেই সমস্ত লোকজনগুলো তারেক রহমানকে সমালোচনা করে, লজ্জায় ঘৃণায় তাদের দিকে আমার তাকাতে ইচ্ছা করে না। এবং তারেক রহমান আজকে বাংলাদেশে এত জনপ্রিয়, একটা নির্বাচন দেন না কেন? ওই বগুড়া আর ওই ফেনীতে তারেক রহমান নির্বাচন করা লাগবে না, বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন যে সুষ্ঠু হয়, তারেক রহমানকে যে কোনো জায়গায় দাঁড় করে তারেক রহমান সেখানে জয়লাভ করে আসতে পারবে। আর যে কথাটা বলা হচ্ছে, আমার কাশিম মোহন ভাই যে কথাটা বলেছেন, আপনারা সাংবাদিক, আপনাদের কথা কিন্তু মানুষ শোনে। আপনি মূল 4 নীতির কথা বললেন, আপনি বলেন তো বুকে গণতন্ত্র আছে, একে গণতন্ত্র বলে, সমাজতন্ত্র আছে, একে সমাজতন্ত্র বলে, ধর্মনিরপেক্ষতা আছে, আছে ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। তারপরে আপনি এখনও সংবিধানের কথা বলেন, আপনি বাঙালি জাতীয়তাবাদ লেখেন কি আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ? কিছুই তো আপনার নাই। এখন আপনি আসেন, কথা বলার সময় একটা হিসাব করে বলতে হবে। হ্যাঁ, আমি এখানে কথা বলতেছি, এই কথা বলার সুযোগ তো প্রথম করে দিয়েছে বিএনপি 2003 সালে, বললাম তো চ্যানেল আইয়ের মাধ্যমে। 111 এই নষ্ট সরকারও তো টকশো বন্ধ করে নাই, তখন তো আমি টকশোতে গেছি, অনেকেই গেছে। এখন যে অবস্থা, প্রেস ক্লাবের সামনে আমাদের এখন মানববন্ধন করতে হবে, আমাদের প্রেস ক্লাবের এখন অনুমতি দেয় না। এবং গতকাল কি গণতন্ত্র বলে, সুমনের বাড়িতে গিয়েছিল আমানুল্লাহ আমান, ডাকসুর ভিপি, 90-এর আন্দোলনের নেতা, আমিনুল সদস্য সচিব উত্তরে আমানুল্লাহ আমান আহ্বায়ক। বাংলাদেশের ফুটবলকে যিনি জাগিয়ে দিয়েছেন, সার্ক ফুটবল টিমের উনি ক্যাপ্টেন ছিলেন, ওনার সময় বাংলাদেশ ফুটবল জয়লাভ করেছে, তাকে আপনি আটকে রাখলেন। কোথায় গণতন্ত্র? আমার এলাকায়, আমি তো একটা নির্বাচনী এলাকায় আমি যাই, আমার নির্বাচন এলাকায় আমি একটা ইউনিয়ন কাউন্সিল সম্মেলনে যেতে পারলাম না, পারমিশন দিয়েছে এসপি নিজে, ইতে গিয়েছে, থানায় গিয়েছে, পারমিশন দিয়েছে। পরের দিন আমি যাবো, এসপি সার্কেল এবং ওসি বলে না এখানে প্রোগ্রাম করা যায়, ঘরের ভিতরে যায় করেন। কি গণতন্ত্র? আমরা পার্টি অফিসের সামনে আমরা শান্তি সভা করতে গেলাম, মানে ইয়ের পরিপ্রেক্ষিতে এই বর্তমানে এই পরিস্থিতির কারণে শান্তি মিছিল করার জন্য গেলাম, সেখানে আমাদের কত চাপাচাপিকে দেয় না, সকাল থেকে তো লোক ধরা শুরু করলো। তারপর মিটিংটা কোনো সংক্ষিপ্ত করা হলো, আমরা মিছিল নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত যাব। সেখানে মহাসচিব বলেই দিলেন যে আপনারা যাদের মতো বাড়ি চলে যান, স্লোগান দেওয়ার দরকার নেই। ওখান থেকে ওইটুকুর মধ্যে নাইটেঙ্গেল পার হয়েছেও না, এর ভিতরে পুলিশ ধরো লাঠি পিটা, টিয়ার গ্যাস, গুলি, এবং যেভাবে অত্যাচারটা করলো, ওরা হাজার হাজার লোকের নামে মামলা দিল। এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্র আপনি বলবেন? এই যে কথাগুলি বলা হয়, মানুষ যখন টেলিভিশনের সামনে যারা শুনে, তারা বোঝে যে আমরা কে কী বলতেছি। আপনি বলেন, আমি তো তার প্রমাণ। যদি বাংলাদেশে 2018 সালে ভোটই হতো,
আগের দিন রাত্রে যদি ভোট না হতো, এই বাংলাদেশের জন্মের পর না, পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছে, ভোট হয়, কাসিম হুমায়ুন ভাই সাক্ষী দিবেন, ভোট হয় সকাল 8টা থেকে বিকাল 4টা। তাহলে আমি যখন টেলিফোনে বললাম অসুস্থ হাসপাতাল থেকে বের হয়ে গিয়ে, যে দেশের ব্যালট পেপার রাতের বেলায় আওয়ামী লীগের কাছে নিরাপদ না, নির্বাচন কমিশন নিরাপদ না, প্রশাসনের কাছে নিরাপদ না, অতএব ভোটটা 9টা থেকে 5টা করতে হবে, ব্যালট পেপার সকালে পাঠাতে হবে। তাহলে কেন 9টা থেকে 5টা পর্যন্ত ভোট হয় এখন অনেক জায়গায়? আমি তো 2020 সালে উপনির্বাচন করলাম, সেখানে তো 9টা থেকে 5টা হলো কেন? তার মানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন পরিষ্কার করে বলেছেন যে রাতের বেলায় আর ব্যালট পেপার পাঠানো হবে না। কেন বলেছেন উনি? রাতের বেলায় ভোট কাটা হয়েছে বলে। এটা হয়। প্রশাসনকে আমি ধন্যবাদ দিই, এমন কাজ তারা করে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে, আজীবনের মতো আওয়ামী লীগের জবাবদিহিতা করতে হবে। 3.5 লাখ ভোট, বিএনপির ভোট 57, 143, 500, 400, আরে ছেলে খেলা, এটা তামাশা, এটা ছেলে খেলা। হ্যাঁ, আবার বলবে যে আপনারা জিতলেই তো সেখানে নির্বাচন সুষ্ঠু, আর সেখানে সুষ্ঠু হয়। যেখানে আমাদের হারুন ভোট পেয়েছে 1,05,000, আওয়ামী লীগ সেখানে ভোট পেয়েছে 95,000। যে কয়টা জিতছে সব জায়গায় জাতীয় পার্টি, নাইতে গণফোরাম, কি ওই যে বিশ্বজিৎ দল, এরা। সেখানে আওয়ামী লীগ ভোট পায় 70,000, বিএনপি ভোট পাইছে 80,000, 85,000। এই 3.5 লাখ, 4 লাখ আর 500-200 তো হয়নি কোথাও। তার মানে ওখানে নির্বাচনটা হয়েছে, আর এগুলো নির্বাচন হয়নি। এই জবাবদিহিতা আওয়ামী লীগকে তো দিতে হবেই। এই যে লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষকে যে ভোটের দিকে বঞ্চিত করলো, এর জবাবকে আওয়ামী লীগ দিতে পারবে? অনেক লোক তো মারা গেছে। হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। ভোট দেওয়া দর্শক অপেক্ষা করছেন, আমরা ভোট দর্শকের দিয়েছেন, প্রশ্নটা নিয়ে এই আসি। দায় আওয়ামী লীগ কোনোদিন এড়াতে পারবে না। আওয়ামী লীগকে ওই মরা মানুষের কাছে জবাব দিতে হবে। দেশের দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রংপুর মিঠাপুকুর শালটিরহাট থেকে মোহাম্মদ আলামিন বলছি। জি, আমার প্রশ্ন, টিটু ভাই বললেন গণতন্ত্রের মালিক জনগণ, সেটা আমরা সবাই জানি। তাহলে 300 ইউপি নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন, সেখানে জনগণ ভোট প্রদান করতে পারলেন না, তাহলে এখানে কিভাবে জনগণ গণতন্ত্রের মালিক হলেন? জি, আপনাকে ধন্যবাদ। এর পাশাপাশি আমি এটাও একটু যোগ করি, সেটি হচ্ছে ওবায়দুল কাদের বলেছেন যে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেখানে আমরা জানি যে 2014 সালে মানে জাতীয় নির্বাচনই 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। তো সেটা কি মানে অন্য বাস্তবতা ছিল, মানে সেটা কি কৌশল ছিল, না সেটা কি ছিল? জি, এটা হলো বর্জন ছিল। তো কিছুক্ষণ আগে কিন্তু উনি সুন্দর করে বলছেন যে গণতন্ত্রকে নষ্ট করার ওয়ান অফ দ্য মূল কারণ হলো গণতন্ত্রের চর্চা না করে নির্বাচনকে বর্জন করা। সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেক কষ্ট করে সুদূর সাতক্ষীরা থেকে, রংপুর থেকে মিঠাপাই এই থেকে করছে যে বিনা ভোটে। এইটার জন্য সম্পূর্ণ দায়ী হলো বিএনপি। তারা যদি আজকে নির্বাচনে অংশগ্রহণ করত, নিশ্চয়ই সব জায়গায় ওনারা প্রার্থী দিত, যেহেতু ওনারা মনে করে যে ওনারা সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। 18 সালে তো বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। না, আপনি যে প্রশ্ন করছেন ওটার উত্তর তো দিতে দিবেন। উনি যে প্রশ্নটা করছে, আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে তো মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে না। তো সেই জন্য তো যে নির্বাচনে অংশগ্রহণ করছে তাকে দায়ী করবেন না। জনগণকে যদি আপনি চয়েস না দেন, অপশন না দেন, সেই জন্য আপনাকে শোনেন রাজনীতির যে গণতন্ত্র করে আগে ডিফাইন করতে হবে। এটা নিয়ে আগে আসলে আলোচনা করা উচিত যে গণতন্ত্রের কম্পোনেন্ট কি। গণতন্ত্রের দুইটা পক্ষ থাকা লাগবে, দুইটা পক্ষের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে, তার মধ্যে একজন জনগণের বেশি থাকবে আর একজন কম থাকবে। গণতন্ত্রের চেতনা এটা পরে কিনা যে মানে যেটি প্রতিষ্ঠিত নর্ম সেটা আমাকে আদায় করে নিতে হবে, সেটা আমাকে আদায় করে, মানে আপনারাই অনেক সময় বলেন যে বিএনপি আন্দোলনে নাই, বিএনপি আদায় করতে পারছে না, এই জন্য বিষয়গুলো এরকম হচ্ছে। সেইটা কি মানে গণতান্ত্রিক যে আচরণ বা নর্ম সেটাতে পরে কিনা আদায় করে নিতে হবে, নাকি একটা প্রতিষ্ঠিত কিছু নিয়ম থাকবে যেগুলো হচ্ছে সবাই সম্মান করবে? যে কোনো রাজনৈতিক দল যে দেশে 50 বছর আগে তো পশ্চিমা ধারণা না, আমার কথা শুনেন, যে দেশে 1971 সালে রক্ত দিয়ে দেশটা স্বাধীন হয়েছে, এর আগে ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর আমাদের লড়াই সংগ্রাম করতে হয়েছে, তারপরে 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পৃথিবীর কোথায় স্ট্রাগল ছাড়া, সংঘর্ষ ছাড়া অধিকার আদায় হয়? আপনি যদি মনে করেন, ওই যে উনি একটা কথা বলছেন যে আমরা কিন্তু কিছু বিষয় মীমাংসিত করেছিলাম রক্ত দিয়ে,
সেই রক্ত দিয়ে মীমাংসিত বিষয়গুলি আবার মানে বন্দুক দিয়ে রক্তক্ষরণ করে সেগুলাকে করা হয়েছে 1975 সালে। তো এই যে কাজগুলি, এটা আপনাকে স্ট্রাগল করতে হবে। বঙ্গবন্ধু কিন্তু সেই 48 সালের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরের থেকে 70 পর্যন্ত এই সময়টা কি হয়েছে? স্ট্রাগল, বারবার আপনাকে স্ট্রাগল করতে হবে। সো জনগণের রিফ্লেকশন না যে একটা স্বচ্ছ ব্যালট বাক্সে দিলেন, ওখানে ভোট দিল শুধু, এটা ওয়ান অফ দ্য পার্ট। 5 বছর তাহলে কি করবেন? কালে কি ডেইলি একটা করে ভোট দিবেন? আপনাকে তো ডেইলি ভোট দেওয়ারই নেই। আপনি একটা নিয়ম করা হয়েছে, একবার ভোট দিলে 5 বছর একটা ম্যান্ডেট থাকে। সো যখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনার ম্যান্ডেট নাই, বা এই যে রাজপথের যে সড়ক, নিরাপদ সড়কের আন্দোলন, হ্যাঁ সরকারকে বাধ্য করা হয়েছে, সরকার দেখেছে যে জনগণ চায় যে নিরাপদ এই আইনটা হোক। সো আপনার যখন বাইরে কি হচ্ছে, আজকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বসভায় বক্তব্য রাখছেন, সেইখানে বিভিন্ন গণতান্ত্রিক দেশের মানুষজন রাস্তায় প্রোটেস্ট করতেছে যে ডেভেলপ কান্ট্রিগুলো ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট তারা কিভাবে পরিবেশকে ধ্বংস করতেছে। সো আপনাকে তো মানুষ মোবিলাইজ করতে হবে, মানুষ জনমত তৈরি করতে হবে। এইটাই তো গণতন্ত্র, যে আপনি আপনার মতের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করবেন, জনগণকে একত্রিত করবেন, এবং সেইটা নিয়ে যদি আপনার পরিবর্তনও প্রয়োজন হয় কিভাবে করবেন? জনগণের সম্মতিতে, জনগণকে সম্পৃক্ত করে। এটি তো গণতন্ত্র। গণতন্ত্র মানে হলো যে রিফ্লেকশন অফ দ্য কমন পিপল, বেশিরভাগ লোকের মতামতের ভিত্তিতে। আপনি তো অ্যাবসলিউট না। আপনি যখন এই যে গণতন্ত্রের কথা যদি আসি, যে 51 জন যদি এক পক্ষে থাকে, 49 জন কিন্তু বিপক্ষে আছে, তারপরেও মেজরিটির উপরেই কিন্তু সিদ্ধান্ত হচ্ছে। তার মানে কি সকলের মতে না? 100 জনের মধ্যে 51 জন পক্ষে থাকলেই কিন্তু সো কল ডেমোক্রেসি যেটা বলে, যে প্র্যাকটিসটা ওয়েস্টার্নাররা করতেছে, সেটা কিন্তু 51-এ 49 কিন্তু বিরোধী দলে থাকতেছে। এবং উনি সুন্দর করে একটা কথা বলেছেন, যেটা হয়তো আমার বলা উচিত ছিল, যে বাংলাদেশে 2টা দল আছে, আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ। এনটি আওয়ামী লীগটাই বিভিন্ন নামে, বিভিন্ন ফর্মে, ওই একসময় মুসলিম লীগ ছিল, সেই মুসলিম লীগের নামের পরিবর্তন করে পরবর্তীতে জাগো দল, জনদল, বিএনপি হয়েছে। বিএনপির পরে সেই এই প্রসঙ্গে কথা হয়ে গেছে। আপনার শুনেন, গণতন্ত্রের চর্চাটা তো ওই যে বললাম, এটা চর্চার বিষয়, ইতিহাসের বিষয়, ঐতিহ্যের বিষয়। রাতারাতি গণতন্ত্র কাশেম ভাই, মানে গণতন্ত্রের চর্চার দায় কি শুধু বিরোধীদের, নাকি যারা ক্ষমতায় আছেন, নাকি মানে সকল রাজনৈতিক দলকেই আসলে সেটা আসলে চর্চা করতে হবে? না, আপনি গণতন্ত্রের প্র্যাকটিসের কথা দেখেন, ফর দ্য পিপল, উইথ দ্য পিপল, বাই দ্য পিপল একটা সংজ্ঞা আছে। এখন এইটাকে যদি আপনি ব্যাপক ভাগে চর্চা রিয়েলি করেন, তার চর্চা করতে হবে। চর্চা মেন স্ট্রিমে কিন্তু আপনি দেখবেন যে হিস্ট্রি যাই বলে যে গণতান্ত্রিক চর্চা মূলত 2টা দলের মধ্যেই থাকে। আর বাকি ধরেন থার্ড পার্টি যে কালকেই স্ট্রং হয়ে যাবে এরকম না, কিন্তু আপনাকে বহু স্ট্রাগল করে আপনাকে জনগণের কাছে আসতে হয়। যে আজকে যদি আপনি বাংলাদেশের কনটেক্সটে কথাটা বলেন, তাহলে বলা যায় যে আজকে আওয়ামী লীগের বিএনপি হচ্ছে এই প্র্যাকটিসের, তাদেরকে স্ট্রংলি প্র্যাকটিসটা করতে হবে। এর বাইরে যারা ছোট ছোট দল, কালকে সকালে আমি জানি না, যে কোনো সময় তো ধরেন আপনার এই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এখন এর বাইরে যদি একটা থার্ড ফোর্সকে যদি আপনি উঠে আসতে হয়, তাহলে কিন্তু দীর্ঘ স্ট্রাগলের ব্যাপার আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন রাতের অন্ধকারে কেউ যদি এসে যায়, দিস ইজ অ্যানাদার কোশ্চেন। রাতের অন্ধকারে কেউ আপনাকে প্রমোট করলো, হ্যাঁ, আপনি কারোর সাথে থাকলেন, হ্যাঁ, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে আপনি বড় রাজনৈতিক 2টা দলের সাথে সম্পৃক্ত থেকে আপনি কতটুকু ছোট রাজনৈতিকগুলো বেনিফিট নিতে পারে। আপনি বাংলাদেশে যেটা হচ্ছে, ছোট রাজনৈতিক দল এককভাবে, এই যে ভাই বললেন একটা কথা, তথ্য দিলেন যে ইদানিং ধরেন এই যে কি ঢাকা ডাকসুর বিপি, তার নেতৃত্বে রাজনৈতিক দল হয়েছে, হ্যাঁ, তারপর রেজা কিবরিয়া, নুরু, তাদের নেতৃত্বে রাজনীতি। এখন এই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে কি থাকবে না এককভাবে, সেটা পিপল উইল ডিসাইড। আপনি জনগণের কাছে যেতে, তারা বলছে যে আমরা আগামী নির্বাচনে 300 আসনের সিট দেব। এখন 300 আসনের সিট দিলে ভালো, কোয়াইট গুড, তাদের যদি সেকেন্ড ইয়ার থাকে। এখন সেটা সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাদের অ্যাকসেপ্টেবিলিটি থার্ড ফোর্স হিসাবে হবে কি হবে না, এইটা তো নির্ভর করে যে আপনি নির্বাচনে যদি পার্টিসিপেট করেন তো সেই ভোটের উপরে, হ্যাঁ, যে ভোটে দেখেন যদি 2-4টা সিট তারা বেরিয়ে আসে, তাহলে নিশ্চয়ই একটা ফোর্স হিসেবে তারা আইডেন্টিফাই হয়তো হবে। এখন আপনি ছোট বড় সব রাজনৈতিক দলগুলোকেই গণতন্ত্রের প্র্যাকটিসটা করতে হবে। আপনার পার্লামেন্টে থাকতে হবে। পার্লামেন্টের বাইরে যে
আপনার গণতান্ত্রিক প্র্যাকটিস এই রাস্তা উত্তপ্ত করে এই করে এটা হয় না। আজকে আপনি একটা কথা বল, এইটা দিয়ে অন্তত আর যাই হোক গণতান্ত্রিক প্র্যাকটিস রাস্তায়, গণতন্ত্র রাস্তায় হয়। গণতন্ত্রকে ভিতর থাকতে হয়, সমৃদ্ধ করতে হয়, চর্চাও করতে হয়। জি, আপনাকে ধন্যবাদ। একজন দর্শক অপেক্ষা করছেন, তারপরে হাবিব ভাই আমি আপনার কাছে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম আহমেদ বলছি নওগাঁ থেকে। জি, আমি আমার শ্রদ্ধেয় নেতা হাবিবুর রহমান হাবিব ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, উনি শুনতে পাচ্ছেন। একসময় আমি ওনার কর্মী ছিলাম, এখন অবশ্য নেই। তো প্রশ্নটা হচ্ছে, উনি বললেন যে তারেক রহমানের দুর্নীতি সম্পর্কে কেউ বললে তার চেহারার দিকে ওনার তাকাইতে ইচ্ছা করে না। উনি এখনো ভাড়া বাড়িতে থাকেন, লন্ডনে কষ্ট করে জীবনযাপন করেন, ঠিক আছে। কিন্তু ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি থেকে কোকো 1, 2, 3 ডান্ডি ডাইং এগুলো কোত্থেকে আসলো? যদি হাবিব ভাই একটু বুঝাই দেন, অবশ্য ভালো বুঝাইতে পারেন, যদি একটু বুঝাই দেন কৃতার্থ হইতাম। জি, আপনাকে ধন্যবাদ। এই ভাই একসময় আমার সাথে আমি নওগাঁ অনেকবার থেকেছি, তো রাত যাপন করেছি, বিভিন্ন থানায় গিয়েছি, আমার সাথে তো তার পরিচয় হয়েছে। আমি তাকে সুন্দরভাবে কথাটা বোঝাই। এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য ব্যাখ্যাটা আমি দিতে পারছে। আচ্ছা ভাই, এই দেশে কত বড় বড় ব্যবসায়ী আছে, একটা কোকো জাহাজ কত টাকা লাগে? কত শত কোটি টাকা লাগে একটা জাহাজ, একটা কোকো 1, কোকো 2 বানাতে। ব্যাংক থেকে যারা বড় বড় বিশাল সব সাম্রাজ্যের মালিক, তাদেরকে ব্যাংক থেকে টাকা নেয়নি, লোন নেয়নি। এটা খুব বড় কিছু হলো ভাইয়া, বড় কিছু হলো? আরে সলিমদ্দি কলিমদ্দি এখানে কি বলে, ইনু বিনুর বাড়িতে টাকার গোডাউন পাওয়া যাচ্ছে। ফরিদপুর ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা পাচার করেছে। এখন খুঁজলে পারে আওয়ামী লীগের বহু থানা, আওয়ামী লীগের অনেক নেতা আছে যারা অন্তত আমি জানি কয়েক কোটি টাকার তারা মানুষ হয়েছে। আমাদের কাছে কথাগুলি বলতে হলে, এই যে আমার চোখের সামনে বাংলাদেশের বড় লোকগুলির নাম আমি বলবো, যেমন যমুনা গ্রুপ বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, তারপরে আপনারা যে রানা কনস্ট্রাকশন, সব আমরা চিনি। তো 90 সালের কত বড় ছিল, এখন তারা হাজার হাজার কোটি টাকার মানুষ। আর আরাফার রহমান কোকো, তারেক রহমান রাষ্ট্রপতির সন্তান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, একটা ব্যাংক থেকে কয়টা টাকা লোন নিয়ে একটা জাহাজ কিনছে। এইটাই কি হলো? ভাঙা সুটকেস আর ভাঙা ছেঁড়া গেঞ্জি। এটা একটা, এইসব কথা বহুবার মানুষ শুনেছে, এসব কথা মানুষ শুনতে চায় না। মানুষ এখন জানতে চায় আমি ওর ভোটটা দিতে পেরেছি কিনা, আমি পারবো কিনা, আপনি ভোট দিতে পেরেছেন কিনা। আওয়ামী লীগের বহু নেতাকর্মী আছে যারা ছাত্রলীগ এখন করে বা আওয়ামী লীগ করে, 2014 সালের পরে যারা ভোটার হয়েছে। বলা তো হচ্ছে ভোট যদি নাও দিতে পারে তাহলে সেই দায়ও বিএনপির, কারণ বিএনপি সেই জায়গাটা করতে পারে। ঠিক আছে, তাহলে 153টা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত, আর যেগুলি হলো 47টা, আমার কথা বলতে আমাদের কথা আপনি বলে দেন, তাহলে আপনি বলেন। আমি বলছি না, 47টা কেন্দ্রে একজনও ভোটার ভোট দিল না। কেন দিল না? 2014 সালে এই জবটা কে দিবে? একজনও দিল না কেন? 100% ভোট কাস্ট হয়, কয়েকশো কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়েছে। তাহলে মরা মানুষকে দোজক থেকে বা দোজক না বেহেশত থেকে বা স্বর্গ থেকে এসে তারা ভোট দিয়ে গেছে, ভোট দিয়ে গেছে তারা। এই লজ্জায় দায়িক আওয়ামী লীগকে নিতে হবে না? নিতে হবে না? আপনি কোটি কোটি মানুষকে ভোট দিতে দেন না বারে বারে? পৃথিবীর কোথায় কোন দেশ আছে আপনি দেন তো? আজকে আপনার দলীয় প্রতীক উঠিয়ে দেন, কালকে দেখে তো আওয়ামী লীগের কোন বেটা কোন নেতা আছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি ইউনিয়ন কাছে নির্বাচন হয়? দেন তো দেখে একটা। কোনোদিন হয়েছে? হয় কোনোদিন? ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় কোনোদিন? আর বলতেছি যে অনৈতিকভাবে। আচ্ছা, তুমি 153টা কীভাবে জয়লাভ করলে? হ্যাঁ, বিএনপি 96 সালে নির্বাচন করেছে, বিএনপি বেগম খালেদা জিয়াকে একটা স্যালুট জানাতে হবে। তাকে উনি তো নির্বাচন করেছেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংশোধন করার জন্য। আমার সামনে বলে তো গল্প বলতে লাভ নাই। ওই জনতার মঞ্চ আমার দেওয়া নাম, ওই জনতার মঞ্চ লাস্ট দিন সভাপতি করেছে আমি। সকালবেলা মঞ্চ ভেঙেও দিয়েছিল পুলিশ, তারপর মঞ্চ আবার জোড়া লাগিয়েছিলাম। সরকার ইচ্ছা করলে তো ইমার্জেন্সি দিয়ে দিতে পারে, দেয়নি তো। হ্যাঁ, উনি বলেছিলেন, তারপরে উনি মেনে নিয়েছেন জনগণের, যে জনগণ চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন। হ্যাঁ, উনি দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ। ওই নির্বাচন করতে ক্ষমতা নাই। 2014 সাল লাগে, এখনও ফুরেজ দেখেন কা। অনেকে বড় বড় নেতারা বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন, নির্বাচন অতি অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন বলেনি, বলেছে। বিএনপি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ দেয়নি। 10 সেকেন্ড আমি শেষ করি। আজকে আমি বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নামে যে অপবাদ দিয়ে, এই যে টাকার জায়গায় থাকার পরেও এই যে তাদেরকে জেল দিয়ে প্রতিদিন, একবার তো ভোট না করে প্রতিদিন মিথ্যা কথা বলতে সকাল থেকে করে সারাদিন, এই মিথ্যাচারের জন্য যে গুনাহ লেখা হচ্ছে, এই গুনার পাপ কোথা থেকে সেদ্ধ আমি জানি না।
আর বেগম খালেদা জিয়া তারেক জি, রহমানের হাবিব ভাই, প্রতিদিন যে আপনাকে গিবটটা ধন্যবাদ। তারা ভাই, কাটছে, একদম মিনিট খানেক সময় আমি আছে, আপনি যদি এই কিছু যোগ জীবনের করতে চান মধ্যে তাহলে বলে করতে পারেন। এই দেশে একজন বেগম খালেদা জিয়া তারেক রহমানকে এইভাবে শাস্তি দিয়ে বিনা শাস্তি দেওয়ার কারণে মাফ চাইতে হবে দেশের। টিটু ভাই, জি, উনি ওই যে ৭৭ সালের হ্যাঁ না ভোটের সময় তো শতভাগের নাকি বেশি ভোট পড়ছিল, উনি লজ্জিত হইল যে ওর নাম জানি কি গণতন্ত্রে আমরা নির্বাচন বর্জন করছি। ওনারা কিন্তু এই কাজটাই করতেছে, ঘুরে ফিরে ওনারা একই কথা বলে, বাট যখন নির্বাচনের সুযোগ আসে, মার্কায় ভোট দেওয়ার একটা সুযোগ আসে, জনগণ চায় যে তারা ভোট দিবে, সেই সময় কিন্তু ওনারা জনগণকে বঞ্চিত করতেছে। সো এই দায় তো আর সরকার নিবে না। আর উনি যেটা বলেছেন, আমি ওই কথা বলেই শেষ করতে চাই, গণতন্ত্র একটা চর্চার বিষয়, এবং সেই চর্চা বাংলাদেশ আওয়ামী লীগ আগেও করেছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে। এবং এটা জনগণ জানে যে একমাত্র দল, আমি আবারও একটু এমফেসাইজ দিয়ে কথা বলতে চাই, একমাত্র দল যাদের ক্ষমতায় আসার বিকল্প জনগণের সমর্থন এবং ভোট ছাড়া অন্য কোনো রাস্তা আমরা চিনি না। ওনারা কি করে, ওনারা একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করতেছে, যে ক্রাইসিসের মাধ্যমে রাতের অন্ধকারে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। কাশেম হুমায়ুন, আপনাকেও, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।